নির্বাচনটা কিন্তু একদম সুষ্ঠু হয়েছে সকলের মতে। হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনটা কেন এত সুষ্ঠু হইল? প্রথম কথা হলো যে এই নির্বাচনের ভিতর থেকে আমাদের যেটা সবচেয়ে বড় লাভ হইছে সেটা হইলো এই, ধরেন আওয়ামী সরকার মানে ফ্যাসিস্ট সরকার চলে গেছে। চলে যাওয়ার পর ইউনূস সাহেব দায়িত্ব নিল। আমরা দলমত নির্বিশেষে সবাই তাকে বসাইলাম। বসানোর পরে তার কাছে আমাদের প্রত্যাশা কি ছিল সেটা পরে আসি। তারপর একটা কথা চলতেছিল এরকম, এই এখন টুক করে চলে আসবে আগরুম বাগরুম নানান কথা। কেউ কেউ একটু ভীতু হইছে, কখনো কখনো নানান পদের কথা বলছে। কিন্তু এই একটা নির্বাচনের মাধ্যমে যেটা হইল, ইউনূস সরকার তো নির্বাচিত ছিল না, যদিও আমরা বৈধই বলবো তাকে, যেহেতু আমরা সবাই মিলে তাকে বসাইছি। কিন্তু নির্বাচিত সরকার আসায় কি হইলো, তার জবনিকাপাত, মানে নির্বাচনের মাধ্যমে একটা সরকার বৈশে গেছে। সুতরাং এখন শেখ হাসিনা কালকে সকালবেলা যদি দেশে চইলেও আসে, তাকে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার আসতে হবে। তো সেটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এটা গেল একটা দিক। আর একটা দিক হইল যে একটা শান্তিপূর্ণ ইউনূস সাহেব সম্পর্কে সায়ন্ত ভাই বেশ কিছু কথা বলেছে। এটা আমি খুব বিনয়ের সাথে তাকে বলছি যে এখন একটা নির্বাচিত সরকার আসছে, আমরা নর্মালি ধরে নিব সে 5 বছর থাকবে, 5 বছর পর আবার ইলেকশন হবে। এখন সে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যতটুকু সময়ের জন্যই থাকুক সে, একটা সরকার চলে গেছে, আর একটা সরকার আসছে, মানে বিএনপি আরেকটা সরকার হিসেবে আসছে। এর মাঝখানের সময়টা অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণাঙ্গ সরকার। এখন এই পূর্ণাঙ্গ সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তবে যদি সেই কোনো সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য ভালো না হয় কিংবা ক্ষতিকারক কিছু হয়ে থাকে, আমার মনে হয় নির্বাচিত সরকার আসছে, তাদের সেটা প্রিভিলেজ আছে এটা রিভিউ করার। রাইট। যদি প্রয়োজন না মনে করে এটা রিভিউ করে বাতিল করার, এবং সেটা যদি জনস্বার্থে বোঝানো যায়, আমরাও কোঅপারেট করব 100 বার। কারণ আপনি যদি বুঝাইতে পারেন যে এটা জনস্বার্থ বিরোধী হয়েছে কিংবা খুব বেশি ক্ষতিকারক, অফকোর্স সেই রিভিউ করার সুযোগ আছে, সেটা তারা করুক। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার শেখ হাসিনা যখন চলে যায় তখন রাজাকার এবং রাজাকারের বাচ্চা যাদেরকে বইলে গেছে, রাজাকারের বাচ্চা বলতে আমি ছাত্রদের কথা বলছি, তাদের কিন্তু সে বলছে এরকম কথা যে এই রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এগুলো বইলে গেছে। বাট ইনফ্যাক্ট সে এটা রাজাকারের নাতিপুতি যাই হোক বলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু পার্লামেন্টেই শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা তাদের কাছ থেকে যেটা পাইছি, সায়ন্ত ভাইরা, যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সবই ঠিক আছে। কিন্তু এখন যদি আমরা সংসদের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে স্বাধীনতার পক্ষের শক্তি ট্রেজারি বেঞ্চে, আর বিপক্ষের শক্তি বৈশা দিতেছে আপনার অপোজিশনে। মানে এটা একটা বিচিত্রময় পার্লামেন্ট হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়, কারণ আমরা এর আগে এরকম দেখি নাই। আর এর ভিতরে যারা জামাত আছে তাদের আবার সরকারে থাকার কিঞ্চিত স্বাদ আছে, মানে ছিল বছর 5 এক টার্ম ছিল বিএনপির সাথে, তো সে সরকারের সাথেও ছিল এই স্বাদ নিয়ে। এখন ওরা বিরোধী দলের চেয়ারে বসবে। না, আবার জাতীয় সরকারও করতে চাইছিল এইবারও। না, জাতীয় সরকার করতে চাইছিল এবারও। জাতীয় সরকার কি বলছে, আমরা আগে যেমন আপনাদের সাথে ছিলাম এখনো একই থাকতে সাথে। চাই। জামাতের আমির ডাক্তার হ্যাঁ, শফিকুর রহমান এটা বলেছে। তারেক রহমানের সঙ্গে যখন দেখা করতে গেলেন সে সময় বলছে ম্যান থিঙ্ক অ্যালাইক। আরে ভাই, আমি ওয়াইজ ম্যান না রে ভাই। না শুনেন, আমি একটা কথা বলি, এত বড় একটা রেসপন্সিবিলিটি তারেক রহমান সাহেব পাইছে। আমরা যে যত কথাই বলি, টক শোতে এসে নানান কথা বলি, আমরা যে আর্গুমেন্ট করি সেটাও কিন্তু এটা মানে এই না যে আমি তার বিরোধিতা করতে বা চ্যালেঞ্জ করতেছি। টেক এ লেসন, ভালো জিনিসগুলো অ্যাকসেপ্ট করেন আর খারাপ জিনিসগুলো রিজেক্ট করেন, Right. এই অপশন আপনাদের আছে, এবং আমরা আলোচনা সামনে করে যাব। আমরা এখন দেখতে চাই একটা প্রাণবন্ত পার্লামেন্ট, Right. এবং সেই প্রাণবন্ত পার্লামেন্টে আমার কাছে মনে হয় উনি যেটা বলছে, সায়ন্ত ভাই বলছে যে আমরা চাই যে বিরোধিতার খাতিরে বিরোধিতা না, এরকম যাতে না হয়, গঠনমূলক বিরোধিতা। কিন্তু বিরোধিতার খাতিরে বিরোধী হওয়ার কথা না। এটা তো স্বাধীনতা বিরোধী শক্তি পার্লামেন্টের, তুমি এখন বিরোধী দল, সুতরাং এখানে তো কোনো ছাড় হবে না। সুতরাং এইটা আমরা চাই দেশটা একটা প্রাণবন্ত বিরোধী দল থাকুক এবং আনসারেবল হোক সরকার, বিরোধী দল একে অপরের কাছে আনসারেবল হোক। এবং যদি দুইজনই ম্যানিফেস্টো দিছেন, দুইজন ম্যানিফেস্টো দিছে নির্বাচনের আগে, এর ভিতরে যদি বিরোধী দলেরটা ভালো হয় এটা অ্যাকসেপ্ট করতে কোনো দ্বিধা নাই, সরকারেরটা যদি ভালো হয় সেটা অ্যাকসেপ্ট করতে দ্বিধা নাই, কিন্তু
আলোচনা হয়েছে দুই পক্ষের কাছে, বিশেষ করে সরকারে যারা গেছে তারা তো তাদের যে ইশতেহার সেটার প্রতি তাদের গুরুত্ব এবং মনোযোগ বেশি থাকবে। আমি আগেও বলছি, এখনও বলছি, ফ্রম এই চ্যানেলের মাধ্যমে সায়ন্ত সাহেব আছেন, মাধ্যমে সরকার যারা গঠন তাদেরকে বলতে চাই, আপনার ইশতেহার কিন্তু মশকরা না, ইশতেহার ইজ এ কন্ট্রাক্ট, প্রতিশ্রুতি কার কাছে? জনগণের সঙ্গে, শুধু বিএনপির সঙ্গে না। কারণ আপনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন আপনি সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে অঙ্গীকার। সুতরাং আপনি যে প্রতিশ্রুতি দিছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। কোথাও লেকুনা থাকলে, সময় লাগলে সেটা জনগণকে অবহিত করবেন। আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, থাকেন আপনি সুন্দরভাবে দেশ চালান, এটা আমাদের প্রত্যাশা। গণতন্ত্র এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং আমরা সামনে আরো আমাদের গণতন্ত্র আরো মজবুত হোক, সেটা আমরা চাই। আপনি সরকার গঠন করবেন যদি আপনি রেসপন্সিবিলিটি মনে করেন, তাহলে তো প্রতিটা মুহূর্তই তো আপনার রেসপন্সিবল, প্রতিটা মুহূর্তই আপনার মূল্যবান, প্রতিটা মুহূর্তে আপনি কাজ করবেন। আমরা সিম্পলি যে উনি ডাক্তারি করে, ওনার নিজের হাতেই তো সময় নাই, কথার কথা বলছি। আমরা কি করি? আর যিনি প্রধানমন্ত্রী হবেন কিংবা মন্ত্রী হবেন, তাদের টাইম কোথায়? তাদের প্রতিটা মুহূর্ত তো মূল্যবান, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। 100 দিন আর না, প্রতিদিনই মূল্যবান, একেবারে প্রতিটা দিন মূল্যবান। অগ্রাধিকার হওয়া উচিত কি? অগ্রাধিকার যদি মানে রাষ্ট্রের জন্য অগ্রাধিকার কি হবে? প্রথম, আপনি যদি কালকের থেকে টেক ওভার করেন, পরশু থেকে টেক ওভার করেন, প্রথম হলে আমি এই মুহূর্তে মনে করি যে আমরা অনেক বিতর্ক করছি, অনেক নির্বাচনের আগে বহু কিছু বলছি, ঋণ খেলাপিরা পাশ করছে, অমুক তমুক, সেই সমস্ত আলাপ বাদ। আজকে কিন্তু গণভোটটাও পাশ করছে, রাইট? গণভোটটা যেহেতু পাশ করছে, গণভোটটা কিন্তু জনগণের গণ আকাঙ্ক্ষা বলতে পারেন। সুতরাং আমি মনে করি প্রায়োরিটি বেসিস জুলাই চেতনার যেহেতু জুলাই চেতনার সাথে এটা রিলেটেড, জুলাই সনদ হবে এটার ভিত্তিতে, সুতরাং অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে এটা শুরু করা উচিত। এটা শুধু যে ওই জন্য দরকার তা না। আমার কাছে মনে হয় যারা নির্বাচিত হয়ে গেছেন তাদেরও একটা বৈধতার ব্যাপার আছে সাংবিধানিকভাবে, যেটা আমি আগেও বলছি, এখনো বলছি, যে আমরা যে নির্বাচনটা করেছি সেটা কিন্তু ইনফ্যাক্ট এখনো কোন সংবিধানে করছি সেটা আমাদের কাছে অস্পষ্ট। সুতরাং আমার কাছে মনে হয় যেহেতু নির্বাচন হয়ে গেছে, তারা প্রথম দিকেই তাদের বসা উচিত গণভোটটা নিয়ে। আমি গণভোট 100% বাস্তবায়ন করবে না, কতটুকু করবে সেই সিদ্ধান্ত তারা নিবে না। বিএনপি সুস্পষ্টভাবেই বলেছে যে তারা যে স্বাক্ষর করেছে সুস্পষ্টভাবে সেই স্বাক্ষরের পুরো বাস্তবায়নেই তারা অঙ্গীকারাবদ্ধ। আমি সেটাই বলছি, কারণ আপনার আরেকটা সুবিধা আছে যে নোট অফ ডিসেন্টের কথা যেটা বলছে, ইনফ্যাক্ট নোট অফ ডিসেন্ট যেটা ওনারা বলতেছে, আপনি জাতীয় সংসদে কার্যক্রম শুরু করতে হইলে আপনার এখন গণভোটকে মূল্যায়ন করতে হবে। এখন গণভোট মানে তো রাফলি বোধহয় 77% ভোট পাইছে, কাস্টিং ভোটের 77% জনরায়। তো এইটাকে আপনার তো অবশ্যই আমলে নিতে হবে। এখন এটা যদি এটা শুরুতেই তো এখন এইটা কাজ করতে হবে, কারণ আপনি যদি এর আলোকে সংবিধানটাকে সংস্কার না করেন, আপনি তো অপারেট করবেন কি, আপনি শুরু করবেন কিভাবে যাত্রা? কারণ আমি সংবিধানটা বারবার আমাকে কেন বলতে হচ্ছে, আমাদের এগুলো আজকে পিওর একাডেমিক ডিসকাশন, এখন আর কোনো বিতর্ক নয়। সেটা হলো যে ওই সংবিধানে তো প্রধানমন্ত্রী চালাইতেন, একটা সংসদ থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে আরেকটা সংসদ করতেন, নির্বাচন কইরা বসায় থুইতেন, তারপরে আগেরটার মেয়াদ শেষ হবে, তারপরে মানে 1 সেকেন্ডও খালি থাকবে না, শেখ হাসিনা থাকতে হবে 24 আওয়ার, মানে একেবারে আমরণ। এই কারণে এটা করছিলেন। নির্বাচনটা সেই আলোকে হয় নাই, সেই আলোকে হইলে ওই সংবিধান মোতাবেক নির্বাচন 26 ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কোনো স্কোপ নাই, 29-এ ছিল। ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু প্রায়োরিটি, এখন প্রায়োরিটি হিসাবে তার প্রায়োরিটি বিষয়ে আমি মনে করি সবার আগে গণভোটের অগ্রাধিকার এবং গণভোটের আলোকে ওনাকে সংবিধান সংস্কার করে কার্যক্রম শুরু করতে হবে, সংসদে প্রবেশ করতে হবে। কিছু কথা বলতে হয়। প্রথমত আপনি গণভোটের কথা যিনি বললেন ভাই, যখন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে ওখানে, তখন উনি স্বাক্ষর দিছেন, তারপরে বলছেন ওনারা যে প্রতারণা করছে সরকার, কিছু জিনিস নোট অফ ডিসেন্ট এগুলোকে বাদ দিয়ে একটা সাজাইছে এবং প্রতারণা করছে। আবার উনি এটাও বলছেন যে যদি আমরা ওই দিন স্বাক্ষর না করি এবং গণভোটের জন্য রাজি না হই, তাহলে নির্বাচনটা ভণ্ডুল হতে পারে। তাহলে স্বাক্ষরটা ছিল শুধু নির্বাচন পাওয়ার জন্যে,
মানে তাদের কথায় নির্বাচন পাওয়ার জন্যে, পরে কি হবে পরেরটা দেখব, নির্বাচন পাওয়ার জন্য, এবং এই সরকার নির্বাচন নাও দিতে পারে, ডিলে ট্যাকটিস করতেছে ইত্যাদি ইত্যাদি। তো সেটা সরকার যেমন তাদের সাথে প্রতারণা করছে, তারা ওই দিন স্বাক্ষর দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে কিনা সেই প্রশ্ন থাকলো আমার। এইবার আসেন, তারা তো অবস্থান ক্লিয়ার করছে, হ্যাঁ না না ইস্তেহারে ক্লিয়ার ঠিক করে আছে, দিচ্ছে। প্রতারণা করলো কি ওই- গোপন করলে না না প্রতারণা না হয়? ওই এই যে সরকারের কথা ছিল, সরকার থাকার যে প্ল্যান করছে, যেটাকে বললো নির্বাচনটা কিন্তু একদম সুষ্ঠু হয়েছে সকলের মতে, হ্যাঁ। নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনটা কেন এত সুষ্ঠু হইলো? অল স্টেক হোল্ডার সমর্থন করেছে, সহযোগিতা আমি করেছে। সেটা আমাকে বলতে দেন। বলেন। সেটা হইলো এই যে বদ্ধমূল ধারণা ছিল যে সরকার লম্বা সময় থাকতে চায়, বদ্ধমূল ধারণা। এবং এই সরকারের সামনে বহু আন্দোলন আসছে, দীর্ঘ 1.5 বছরে 200-250 আন্দোলন আসছে। এই সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ, এই সরকার কাউকে বলছে বলে পানি মারতে গরম পানি, কাউকে ঠান্ডা, এইসব অভিযোগ, প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে নাই, মব শুরু করছে, মব বলতে যা বোঝায় সবই সরকার করছে। কিন্তু আপনি দেখেন সে বারবার বলছে নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না। তাহলে পার্টিকুলার নির্বাচনের দিন গোটা প্রশাসন এত সুন্দরভাবে কিভাবে থাকলো, কিভাবে কাজ করলো? আমি নিজেই বলছিলাম যে ইউনূস সাহেব সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন উপহার দিবেন। আপনার চ্যানেলে বলি নাই, কিন্তু অন্য চ্যানেলে বলছি, এখানেও বলেছেন আপনি। এখানেও বলছি যে উনি বলছে সর্বোৎকৃষ্ট নির্বাচন দিবেন, আমি বলছি নিকৃষ্ট নির্বাচন দিবে। কেন বলছি? ওই সার্বিক সবকিছুর আলোকে। কিন্তু নির্বাচন দৃশ্যমান চোখে যা দেখছি তাতে সুন্দর নির্বাচন হয়েছে, সুতরাং আমি দৃশ্যমান ওইটাই থাকি। জি। সেটা এত সুন্দর হইলো কেন? এটা সুন্দর হইলো এই 12 তারিখ নির্বাচন যখন নিশ্চিত হয়েছে ইউনূস সাহেব চলে যাবেন, এটা ছিল মেইন ফোকাস, মেইন টার্গেট। ইউনূস সাহেব যখন চলে যাবেন, সুতরাং নির্বাচনে জানে কোনো ইয়ে, এটা প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসন সিদ্ধান্ত নিছে। সিভিল প্রশাসন বলেন, মিলিটারি বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, পুলিশ প্রশাসন বলেন, তারা একটা, আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেব তো যাবেই নির্বাচন। এই ক্রেডিট কি পুরোটা আমরা শুধু সরকারকে দেব না নির্বাচন কমিশনকে? আমি বলি সরকারের কোনো ক্রেডিটই আমি দিচ্ছি না, জি। কারণ সরকারের ক্রেডিট যদি দিতাম তাহলে তো ওই 1.5 বছর সে যন্ত্রণা সহ্য করতো না। তার কমান্ডে যদি এত কাজ হইতো, ওই 1.5 বছর তো সহ্য করতো না। এখানে প্রশাসন নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে, ইসিও কিছু না এখানে। ইসি তো খালি কাগজে কলমে ইসির আন্ডারে এই সবাই যায়, আসলে তা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। এমন একটা নির্বাচন কোনো আলোচনা যাতে না হয়, কারণ এই নির্বাচন মানি ইউনূস সাহেবের অপসারণ। সুতরাং এই ইউনূস সাহেবের অপসারণটা এত বেশি জরুরি, হ্যাঁ, সুতরাং এই কারণে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, কোনো কেওয়াস হয়নি। আর যদি পিছের 1.5 বছর, ওই 1.5 বছর তাকে কমফোর্টেবল থাকতে দেয় না, এই কারণে এই প্রশাসনই যদি থাকে কমফোর্টেবল, তাহলে যদি না নড়ে, কাজে ওই ডিস্টারবেন্সটাকে পার্টিকুলার এই দিনটাকে, এটা ইউনূস সাহেব জানতেন যে ইলেকশনের দিন কোনো প্রবলেম হবে না, কারণ রাজনীতিবিদ এবং প্রশাসন আমাকে চায় না, আমাকে বলতে ইউনূস সাহেবকে চায় না, এটা উনি জানতেন। তা আমার কাছে মনে হতো আমি ইউনূস সাহেবকে খুব ভালো বুঝছিলাম, আসলে আমি বেকুব। উনি সর্বোচ্চ সুন্দর নির্বাচন দিতে পারবে এই সিদ্ধান্তে উনি জানতেন যে আমি নির্বাচনের দিন আসলেই সুন্দর নির্বাচন হবে, কারণ আমার অপসারণটা জরুরি। জনাব রাজ্জাকী, আপনার কাছে ছোট আর একটা প্রশ্ন করতে চাই, যেটির উপর সায়ন্ত এরই মধ্যে আলোকপাত করেছেন। বিজয় মিছিল করেনি বিএনপি, কিংবা বাংলাদেশের অতীত নির্বাচনগুলো যদি দেখি, হেরে যাওয়া দলের উপর হামলা বা সংখ্যালঘুদের উপর হামলার যে বিষয়টি সায়ন্ত বলছেন, এটি বাংলাদেশে যে নতুন রাজনীতির মানে গণতন্ত্রের নতুন অভিযাত্রা, আপনি কি তাই মনে করেন? না, আমি তো ইন অ্যাডভান্স বলতে পারবো না। সামনে ওনাদের মানে বিএনপি, আমাদের সরকার, সবার সরকার, তার পথ চলা শুরু হইলে সংখ্যালঘু নিয়ে প্রশ্ন আসে কিনা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে আবার কথা আসে কিনা, সেটা ডিপেন্ড করবে সরকার কিভাবে চালায় এবং সরকার কিভাবে থাকে। এখন একটা প্রশ্ন এটা করেন, আমি সরি, কোনটা করছেন? নির্বাচনের পরে বিজয় মিছিলকে কেন্দ্র করে বা রেজাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে আক্রমণটা হয়, নির্বাচনের ওনারা মানে বিএনপি যেটা বলছে যে আমাদের বিজয় মিছিল করব না, দোয়া মোনাজাত করতে বলছেন জুমার নামাজের পরে। এখন নির্বাচন মিছিল করলে ওইটা হইতে পারে, এটা কি জন্য তারা চিন্তা করছেন তারা জানেন, আমার এটা তো আমার কাছে জানা না। বাংলাদেশের নাগরিক না? না, আমি এই স্বাধীনতার পর থেকে প্রতিটি ইলেকশন দেখেন না? শুনেন, দেখছি, আমার কথা সেটা না তো। আপনি এবারের নির্বাচন যত স্মুথলি হয়েছে, সবচেয়ে সেরা নির্বাচন উপহার দিছে, এবং আপনাদের বিশাল বিজয়। সেখানে বিজয় মিছিল বলতে কি, ভূমিধস বিজয়, ভূমিধস বিজয়, সেখানে
বিজয় মিছিল করবেন না দলীয় সিদ্ধান্ত, কেন করবেন না ওই আশঙ্কা করতেছে। কিন্তু আমার যদি আপনি প্রশ্ন করেন আপনি বিজয় মিছিল একটা করলে অসুবিধা কি, এখন ওনরা যে গ্রাউন্ডটা দিছে পিছের দেখেন নাই, পিছের ইলেকশন আর আজকের ইলেকশন তো এক নয়, আজকের প্রেক্ষাপট আলাদা, সবকিছু আলাদা। 16 বছর পরে আজকে বিরোধী দলে যারা ছিল, মানে যারা বিরোধী দলে গেছে তারা একটা বড় আসন পাইছে বলতে গেলে, যেটা মনে করেন তাদের জন্য একটা বিরাট আসন, ওইটা তাদের জন্য ভূমিধস জয়ী, তাদের জন্য ভূমিধর জয়। পাশাপাশি আপনি যদি ধরেন এনসিপি, তারা বোধহয় 6টা না কয়টা, 7টা সিট না, 6টা সিট পাইছে। আপনি বাংলাদেশের নতুন দল, বাংলাদেশের ইতিহাসে তার 12-13 মাস তার জন্ম, 12-13 মাসের জন্মের একটা 6-7টা সিট পাওয়া, আমরা অতীতে অনেক বামপন্থী দল দেখছি জিন্দিগিতে একটা সিট পায় নাই। তারপরে এখনো বিএনপি যাদেরকে দয়া করে সিট দিছে তারা অনেক পুরনো, অনেক মেধাবী, সবাই তাদেরকে চিনে দলের মালিকগুলারে। হ্যাঁ, মালিকই বললাম, কারণ সব দলের যিনি ফাউন্ডার উনিই মালিক থাকেন, তো সেই মালিকগুলোর সবাই চিনে। আলটিমেটলি তাদের কাছে গিয়া কখনো মার্কা ছাড়া কখনো মার্কা নিয়ে সিট নিতে হয়েছে। সেক্ষেত্রে তাদের যে 6টা সিট পাইছে, অত্যন্ত আমি মনে করি তাদের একটা ভবিষ্যৎ আছে, কোনো সন্দেহ। আবার তারা যাদের সাথে যোগ দিছে তাদের আবার স্ক্যান্ডেল আছে, সবকিছু মিলে যদি দেখেন একটা বার্তা যায় যে তাদের একটা ভিত্তি হলো, এবং সামনে আমার কাছে মনে হয় এইটা চলমান থাকবে, একটা তৃতীয় ধারা বেরোয় আসতে পারবে। আর বিজয় মিছিল করে নাই যে গ্রাউন্ডটা ওনরা বলতেছে, ইফ ইট ইজ এ ফ্যাক্ট জাস্টিফাইড, আর আমার কাছে মনে হয় বিজয় মিছিল করলেও কোনো, আমার কাছে মনে হয় না খুব বেশি কিছু ক্ষতিকারক ঝুঁকিপূর্ণ কিছু হইতো।